This is chapter 5, page number 145. The probability of value between 0 and 1, inclusive, describing the relative possibility, chance, or likelihood and event will occur. তো probability মানে আমরা নরমালি জানি কোনো কিছু হওয়ার ঘটার চান্স বা পসিবিলিটি, সেটাকে আমরা probability বলে থাকি। অনেকেই জানেন যে পরীক্ষা পাস করবো তার চান্স এত, বা আজকে বৃষ্টি হবে তার চান্স কত, এরকম অনেক কিছুই জানি। তো সেই চান্সই হচ্ছে আমাদের probability. There is simple definition এরকম, the value lies between 0 and 1 and inclusive, and it describe the possibility and event will occur. অর্থাৎ একটা ঘটনা ঘটবে তার চান্সকে আমরা প্রবাবিলিটি বলতেছি, এবং এর ভ্যালুটা সবসময় 0 এবং 1 এর মাঝে থাকবে। সেটা কখনোই 0 থেকে ছোট হবে না অথবা 1 এর থেকে বড় হবে না। ঠিক আছে, তো নরমালি আমরা প্রবাবিলিটিকে আমরা পি দ্বারা লিখে থাকি। তো যখন আমরা কোনো একটা ইভেন্ট ডিফাইন করি, সেটা হতে পারে এ, হতে পারে বি, হতে পারে সি, হতে পারে। এই জন্য আমরা প্রবাবিলিটি অফ ইভেন্ট এ এভাবে লিখে থাকি। আমাদের ইভেন্ট এ হয়, এই প্রবাবিলিটির মান অলওয়েজ 0 এবং 1 এর মাঝামাঝি থাকবে। ঠিক আছে, দিস ইজ দ্য রেঞ্জ অফ প্রবাবিলিটি অফ এন ইভেন্ট, 0 থেকে 1 পর্যন্ত হবে। ঠিক আছে, নেগেটিভ হবে না, আবার মোর দ্যান 1 হবে না। 0.5, 0.2, 0.6, 1 হতে পারবে, আবার 0 হতে পারবে, কিন্তু নেগেটিভ অথবা মোর দ্যান 1 হতে পারবে না। ঠিক আছে, এবং যতগুলো ইভেন্ট হবে তার যদি আমরা সাম করি, টোটাল প্রবাবিলিটি নেই, সেটা কিন্তু সবসময় টোটাল প্রবাবিলিটি সবসময় 1 হবে। যতগুলো ইভেন্ট হবে তার প্রবাবিলিটি যদি নেই, তাহলে আমরা সব প্রবাবিলিটি যোগ করলে আমাদের টোটাল প্রবাবিলিটি সমান 1 হবে। যদি আমরা বলি বৃষ্টি হওয়ার চান্স 60%, তাহলে 0.6, তাহলে না হওয়ার চান্স কত? 0.4। তো দুইটা যোগ করে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। হওয়ার বা ঘটার বা অকার করার চান্স যদি 40% হয়, তাহলে অকার করবে না, তার চান্স হচ্ছে 60%। তো দুইটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা হলো বেসিক ডেফিনেশন অফ ফর্মুলা, সরি প্রবাবিলিটি। এখন আবার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আছে। ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা এরকম, আসলে আমার পিসিতে সফট কপি সবই ছিল, কিন্তু কথা হচ্ছে কিছুদিন আগেই আমার পিসি ক্র্যাশ করার কারণে এখন তো সফট কপি হারাই গেছে। আমাদের তৈরি করতে হবে, তারপরে হয়তো আমাদের। তো ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা এরকম, নিচে যাচ্ছি। ওকে, সো ক্লাসিক্যাল প্রবাবিলিটি বলা হয়। সো প্রবাবিলিটি হচ্ছে এরকম ডেফিনেশন: নাম্বার অফ ফেভারেবল আউটকামস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস। তো যেটা আমরা চাইবো সেটার কতগুলো আউটকাম আছে এবং টোটাল কতগুলো আউটকাম হতে পারে, সেটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি। যেমন আমরা যদি একটা কয়েন টস করি, তাহলে আমাদের কি কি আউটকাম আসতে পারে। ঠিক আছে, তো আউটকামের স্পেসটাকে আমরা নরমালি স্যাম্পল স্পেস বলে থাকি। স্যাম্পল স্পেস সমান যখন হচ্ছে এস, এবং এস কে আমরা একটা কয়েন টস করলে আমাদের কি হতে পারে। সো ইফ ইউ টস দ্য ওয়ান কয়েন, then the possible outcomes will be head and tail. So H for head and T for tail. তো আমরা একটা কয়েন টস করলে আমাদের হেড এবং টেল এই দুটো জিনিসই আসতে পারে, এর বেশি আসার কোনো চান্স নাই। ঠিক আছে, সো এখন যদি আমরা প্রবাবিলিটি অফ হেড বের করতে চাই, সাপোজ প্রবাবিলিটি অফ হেড, তাহলে আমরা হেড এর প্রবাবিলিটি বের করতে চাচ্ছি। সো হেড হলো আমাদের ফেভারেবল আউটকাম, আর যেহেতু আমরা কয়েন টসিং থেকে বের করতে চাচ্ছি, সো কয়েন টসিং এ একটা কয়েন টস করলে যেসব আউটকাম আসবে সেগুলো হচ্ছে পসিবল আউটকাম। তো আমাদের দেখেন আমরা হেড চাচ্ছি, তো আমাদের এখানে হেড কটা আছে স্যাম্পল স্পেসের মধ্যে? দেখেন হেড কটা আছে? আছেন তো নাকি নাই? হেড কটা আছে? একটা আছে। হেড একটা আছে। এই জন্য আমাদের হেড যদি আমাদের চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম। এই জন্য হেড হলো উপরে 1 আর নিচে হচ্ছে
টোটাল কয়টা আছে আমাদের, হেড একটা আছে, টেইল একটা আছে, সো দুইটা জিনিস আছে, সো টোটাল আউটকাম হচ্ছে আমাদের 2। সেই জন্য আমাদের প্রবাবিলিটি অফ হেড ইকুয়াল টু 1/2 অথবা 50% যদি আমরা বলে থাকি। ঠিক আছে, জি স্যার। বুঝে গেল আমাদের প্রবাবিলিটি অফ হেড কিভাবে হাফ হয়। সো আমাদের এভাবে হাফ হয়ে থাকে, অথবা আমরা যদি প্রবাবিলিটি অফ টেইল নেই, সো মোটামুটি সেম রেজাল্টই আসবে। সো 1/2 is equal to, এখানে আমাদের টেইল একটা আছে আর টোটাল আছে দুইটা, এজন্য 1/2। ঠিক আছে, মনে করেন আমরা একটা ডাই থ্রো করতেছি, ডাই মানে হচ্ছে ছক্কা। ঠিক আছে, তো ডাই থ্রো যদি আমরা করি, তাহলে আমাদের যে স্যাম্পল স্পেস, তাহলে অল পসিবল আউটকাম কি কি আসতে পারে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, এন্ড 6 আসতে পারে। ঠিক আছে, তো এগুলা প্রতিটাকে কিন্তু একটা আউটকাম বলে, আমরা আউটকামের ডেফিনেশন পরে দেখবো। প্রতিটাকে একটা আউটকাম বলা হবে। ঠিক আছে, তো আপনারা যেমন পরীক্ষায় রেজাল্ট পান, কেউ এ গ্রেড, কেউ বি গ্রেড, কেউ সি গ্রেড, কেউ এ প্লাস, কেউ ডি অথবা কেউ এফ, সেগুলাই একটা আউটকাম বলা হয় একটা এক্সপেরিমেন্টে। এখন যদি আমরা বের করি প্রবাবিলিটি অফ, মনে করেন 3, তাহলে কত হবে প্রবাবিলিটি অফ 3? তাহলে 1/6। সো 1/6। ঠিক আছে সবাই? জি স্যার। হুম, সো 1/6। দেন মনে করেন প্রবাবিলিটি অফ, মনে করেন 6, যে কত হবে প্রবাবিলিটি অফ 6? এটা 1/6। 1/6। বুঝতে পেরেছেন সবাই? ক্লাসে আছেন? বুলু রানীর কথা আমি বুঝতে পারতেছি না, আপনাকে বুঝতে পারতেছেন? না স্যার। বুলু রানী আবার বলেন। স্যার বলছি 3 যখন ধরা হয়েছে তার, তখন এই যে 6টা হয়েছে স্যার, এটা কি এইগুলো যোগ করে হয়েছে নাকি গুণ করে হয়েছে? 3 দুগুণে 6 নাকি এই 3টা যোগ করে হয়েছে সেটা? কারে গুণ করতেছেন? আমি স্যার সেটাই জানতে চাচ্ছি স্যার, যে এটা কিভাবে হয়েছে? দেখেন আমাদের টোটাল কয়টা আছে, আমাদের ডেফিনেশনটা কিন্তু আগে কয়টা দেখতে আছে? হবে। ডেফিনেশন না দেখলে কিন্তু, ডেফিনেশন কি দেখেন আমাদের কই বই, এই যে বই, ফর্মুলা কি, ডেফিনেশন কি বলতেছে? নাম্বার অফ ফেভারেবল আউটকামস। ওকে, অর্থাৎ যেটা আমি চাচ্ছি, যার ইভেন্ট, যে ইভেন্টের প্রবাবিলিটি বের করতে চাচ্ছি, সেটা হলো আমার ফেভারেবল, এন্ড টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস, আমার টোটাল কতগুলো আছে। ওকে, আমরা যদি সাদা পেজে যাই, তাহলে এখন দেখেন এগুলো হচ্ছে আমার ফেভারের যে টোটাল পসিবল আউটকাম। তাহলে কয়টা আউটকাম আছে টোটাল আমার? 1 2 3 4 5 6, তাহলে কতগুলো আছে? 6টা আছে। 6টা আছে। সো এগুলো আমার আউটকাম, টোটাল আউটকাম। এখন আমি চাচ্ছি যে 3 একটা আউটকাম, তার প্রবাবিলিটি বের করতে চাচ্ছি। তো 3 যাচ্ছি, তো 3 হচ্ছে আমার ফেভারেবল, আমি যেটা বের করতে চাচ্ছি তার প্রবাবিলিটি বের করতে চাচ্ছি, সেখানে আমার 3 হচ্ছে আমার ফেভারে আছে। সো 3 হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম। ঠিক আছে, 3 আমার এখানে কয়টা আছে গুনে গুনে একটা। দেখতে হবে। সো একটা আছে, এই জন্য আমার উপরে হলো একটা। আমার টোটাল কয়টা আছে? 6টা 6টা, এই জন্য 1/6। আচ্ছা, বুঝতে ঠিক আছে। পারলেন? জি স্যার। সিমিলারলি যখন আমরা 6 নিয়েছি, 6 আমার ফেভারেবল আউটকাম, আমরা 6 এর প্রবাবিলিটি বের করতে চাই। তো 6 হচ্ছে আমার একটা, টোটাল কটা আছে আমার? 6টা, সো 1/6। বুঝা গেল বুলু রানী? জি স্যার, বুঝছি। এখন মনে করেন আমরা একটা ইভেন্ট ডিফাইন করি, ফর এক্সাম্পল ইভেন্ট মনে করেন এ। সো এ সমান সমান আমরা এইখান থেকেই নিচ্ছি, ইভেন্ট এ মনে করেন সমান সমান ইভেন্ট নাম্বার। ঠিক আছে, নাম্বার হচ্ছে নাম্বার। তাহলে আমার ইভেন নাম্বার কে কে আছে এখানে দেখেন, এস এর মধ্যে
কেউ নাই? আছে স্যার 1 2 2 3 4 2 4 6 ও 2 4 6 হ্যাঁ 2 4 6, সো এগুলো হলো আমার ইভেন নাম্বার, রাইট? তাহলে প্রবাবিলিটি অফ এ তাহলে এখন কি হবে? 3/6 3/6। ঠিক আছে সবার, দেখেন ওকে, এর আন্ডারে আছে আমার 3টা আর টোটাল আছে আমার 6টা, দ্যাটস ওয়াই 3/6। ঠিক আছে, কেউ কোনো কথা বলে না? ঠিক আছে, ব্লু রানী আছেন নাকি নাই? জি স্যার, বুঝছি বুঝছি। ওকে, সো এরকম করে আমরা অনেক ইভেন্ট, এই যে ইভেন্ট মানে হচ্ছে একটা আউটকাম মিলেও একটা ইভেন্ট হতে পারে, আবার একাধিক আউটকাম মিলেও ইভেন্ট হতে পারে। আমরা যদি ডেফিনেশন যাই, ডেফিনেশন আমি দেখাচ্ছি বইয়ের, সো আপনি যদি একটা ডেফিনেশন করবেন, আগে পেজে ছিল যে, আচ্ছা হলো আপনি নিচে দিতে হবে, মনে যাচ্ছে না। ঠিক আছে, এক্সপেরিমেন্ট কি ছিল আমাদের? প্রসেস দ্যাট লিডস টু দ্য অকারেন্স অফ ওয়ান এন্ড অনলি ওয়ান সেভারাল প্রসেস অবজারভেশন, অর্থাৎ যে প্রক্রিয়া আমরা একাধিক রেজাল্ট থেকে যে কোনো একটা পাবো সেটাকে এক্সপেরিমেন্ট বলে। আপনারা যেটা এক্সামিনেশন দেন সেটা একটা এক্সপেরিমেন্ট, যেখানে আপনারা তো a প্লাস b প্লাস a c d এর অবজারভেশন থেকে যে কোনো একটা গ্রেডই পরীক্ষা শেষে পান। দেন আউটকাম হচ্ছে কি, প্রতিটা রেজাল্টকে যেমন আউটকাম বলা হয়, a প্লাস b প্লাস c এগুলো একটা, ঠিক আছে, এক্সট্রা কি বলে পার্টিকুলার রেজাল্ট, সেটা বলা হয় আউটকাম। দেন আউটকাম মিলে হচ্ছে ইভেন্ট, a collection of one or more outcomes of an experiment, একটা এক্সপেরিমেন্টের এক বা একাধিক আউটকাম মিলে হচ্ছে ইভেন্ট। যেমন আমরা একটা ইভেন্ট করলাম প্রবাবিলিটি অফ 3, ওখানে আমাদের 3 একটা ছিল, 3 একটা ইভেন্ট ছিল। আবার যখন আমরা ইভেন নাম্বারের সেট ডিপেন্ড করলাম, সেখানে কিন্তু 3টা আউটকাম ছিল, তো সেটা এও একটা তখন আমাদের ইভেন্ট ছিল। দেন যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ঠিক আছে, the mutually exclusive মানে the occurrence of one event means that none of the other events occur at the same time, যখন একসাথে একের বেশি ইভেন্ট ঘটবে না, সেটাকে বলা হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। যেমন আমরা যদি একজন স্টুডেন্টকে নেই, তাহলে কি হবে, হয় মেল হবে অথবা ফিমেল হবে, সেই ক্ষেত্রে দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। অথবা আমরা যদি একটা পয়েন্ট টাচ করি, তাহলে কি হবে, হেড আসবে তো টেল আসবে, একসাথে হেড টেল আসতে পারবে না, তো সেই ক্ষেত্রে দুটো হলো কি বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। কিন্তু এমন যদি হয় আমাদের একসাথে দুই জায়গাতেই সে আসতে পারে, সেটাকে বলা হয় নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। যেমন একটু আগে আমাদের ডাই থ্রো করলাম, ঠিক আছে, আমাদের স্যাম্পল স্পেস ছিল 1 2 3 4 5 6, আমরা যদি একটা ইভেন্ট ফর এক্সাম্পল 8 ইভেন্ট করি, সো এ হলো আমাদের ইভেন্ট নাম্বারের সেট। সো মনে করেন যে 2 4 6, এটা হলো আমাদের এ। ফর এক্সাম্পল আমরা একটা ডিফাইন করলাম বি, সো বি মনে করেন যে ওয়ার্ড নাম্বারের সেট, কত 1 3 5 and 5। এখন মনে করেন একটা ডিফাইন করতেছি আমরা সি, ফর এক্সাম্পল ডিভাইজেবল বাই 3, ডিভাইজেবল বাই 3। এটা লিখে দিলাম কারণ শব্দটা আবার অনেক অপরিচিত হতে পারে। তাহলে এর আন্ডারে কে কে থাকবে? স্যার 3 আর 6 3 আর 6, ওকে, সো 3 and 6। বন্ধুরা বুঝতে পারছেন, যাকে যাকে 3 দ্বারা ভাগ যাবে শুধু তারাই আসবে। সো 3 এবং 6 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, এই জন্য আমাদের। তো এখন দেখেন কোনটা কোনটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, এ এন্ড বি কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, এ এন্ড বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। কারণ তাদের মধ্যে কোনো কমন টার্ম নেই, দুটোই আলাদা, সেপারেট। ঠিক আছে, ঠিক আছে। এখন এ এবং সি এর মধ্যে দেখেন, এ এবং সি কি মিউচুয়ালি এক্সক্লুসিভ?
No, 6 is no. বলেন স্যার একটা মিল আছে। তাহলে মিল থাকলে তারা মিউচুয়াল এক্সক্লুসিভ না, এ এন্ড সি আর নট মিউচুয়াল এক্সক্লুসিভ। ঠিক আছে, এন্ড বি এন্ড সি এটাও নট তারাও কিন্তু নট মিউচুয়াল এক্সক্লুসিভ, কারণ তাদের মধ্যেও কমন টার্ম আছে, তাই না? তাহলে বোঝা গেল মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। হ্যাঁ না কিছু বলেন, বুঝলে হ্যাঁ বলেন, না বুঝলে না বলেন। বুঝা গেছে? জি স্যার। সো এই মিউচুয়াল এক্সক্লুসিভের উপরে বেস করে আমরা আমাদের এডিটি ল পড়বো ফর প্রবাবিলিটি। যদি আমাদের দুইটা ইভেন্ট মিউচুয়াল এক্সক্লুসিভ হয় তাহলে আমরা এক ফর্মুলা দিয়ে প্রবাবিলিটি বের করব, আর যদি আমাদের দুইটা ইভেন্ট মিউচুয়াল এক্সক্লুসিভ না হয় তাহলে আমরা আরেক ফর্মুলা দিয়ে, ঠিক আছে, প্রবাবিলিটি বের করব। আমরা মুছে দিলাম, ঠিক আছে। তো আমরা নরমালি ভেন ডায়াগ্রাম দেখেছিলাম, ঠিক আছে, এরকম দেখেছিলাম না, বড় হয়ে গেলাম ছোট জায়গা না, ঠিক আছে। এরকম দুটো ইভেন্ট মনে করেন, একটা হলো এ, একটা হলো বি। যখন দুইটার মধ্যে কোনো কমন টার্ম থাকে না সেটাকে আমরা বলতেছি কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাই না? আর যদি তাদের মধ্যে কোনো কমন টার্ম থেকে যায় তাহলে সেটাকে বলবে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটা হলো এ আর এটা হলো বি। এরকম আমরা ভেন ডায়াগ্রাম শিখেছিলাম ছোটবেলায়, মেবি ক্লাস 9 এ বা 8 এ, যেখানে আমাদের দুইটা ভেন ডায়াগ্রাম ছিল, যদি কমন টার্ম না থাকে, ইন্টারসেকশন না থাকে তাহলে হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ, আর যদি ইন্টারসেকশন থাকে সেটাকে বলে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে এ এবং বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে থাকে তাহলে আমাদের ফর্মুলা হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি অ্যাট লিস্ট অর আইদার এ অর বি উইল অকার। যে কোনো একটা ঘটনা ঘটবে তার প্রবাবিলিটি, এটাকে বলা আইদার এ অর বি উইল অকার, অথবা বলতে পারে অ্যাট লিস্ট ওয়ান উইল অকার। মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে তাদের ফর্মুলা হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ, ঠিক আছে। যদি তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয়, ঠিক আছে, এটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, আমি এম মিউচুয়ালি এক্সক্লুসিভ না হিসেবে লিখতেছি, এক্সক্লুসিভ হলে এই ফর্মুলা। আর যদি নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে কিন্তু আমাদের ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। সো আইদার এ আর বি উইল অকার, যে কোনো একটা ঘটনা ঘটবে, তার প্রবাবিলিটি সমান হবে probability of A plus probability of B minus probability of A। ঠিক আছে, A and B ও বলতে পারি, আবার আমরা A ইন্টারসেকশন B ও বলতে পারি, ঠিক আছে। ইউনিয়ন কে অর বলা হয় আর ইন্টারসেকশন কে এন্ড বলা হয়। তো আমার কথা কি সুন্দরভাবে শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক প্রবলেম আছে নাকি? না স্যার। সেই হলো আমাদের ফর্মুলা। যদি দুইটা ইভেন্ট এ এন্ড বি এরকম হয়, মিউচুয়াল এক্সক্লুসিভ হলে প্রথম ফর্মুলা, আর যদি মিউচুয়াল এক্সক্লুসিভ না হয় তাহলে শেষের ফর্মুলা। বুঝা গেল? জি স্যার। এখন যদি আমাদের ইভেন্ট তিনটা হয়, মনে করেন এ বি সি, আমরা আরেকটা করে নিচ্ছি, মনে করেন একটা নিলাম আমরা সি, সি ও মিউচুয়াল এক্সক্লুসিভ, তখন আমাদের ফর্মুলাটা এরকম হবে, একটু এক্সটেন্ড হবে, তিনটা আলাদা আলাদা হবে। সো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ঠিক আছে। তখন আমাদের সবগুলাই যোগ করতে হবে, এ প্লাস প্রবাবিলিটি অফ বি and plus probability of C. Okay. Similarly আমরা যদি এখানে আরেকটা নেই, সেটা হলো C
বাড়ি লিখতেছি সি, তো সেটাও আগের মতোই হবে, কিন্তু এটা একটু বড় হয়ে যাবে। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আগের মতো ইন্ডিভিজুয়ালি যোগ হবে, জয়েন্ট হলে বিয়োগ হবে। প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি plus probability of C minus probability of A intersection B minus probability of A intersection C minus probability of B intersection C, B intersection C plus শেষে কিন্তু হবে প্লাস, হ্যাঁ, probability of A intersection B intersection C। হাতের লেখা বোঝা যায়, জায়গা কম। যদি আমাদের ইভেন্ট তিনটা হয় তাহলে এরকম হবে, হ্যাঁ, probability of A plus probability of B plus probability of C, then minus probability of A and B minus probability of A and C minus probability of A, B and C, and then plus probability of A plus B plus। অর্থাৎ বেজোর হলে একটা হলে বা বেজোর হলে যোগ হচ্ছে, আর জয়েন্ট জোড়া জোড়া হলে তখন বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে হলো আমাদের ফর্মুলা ফর এডিশন, when by at least one event will occur, অথবা either A either B অথবা either A or B or C will have happen। তাহলে এই হবে ফর্মুলা। যদি মিউচুয়াল এক্সক্লুসিভ হয় তাহলে প্রথম ফর্মুলা, আর যদি মিউচুয়াল এক্সক্লুসিভ না হয় তাহলে সেকেন্ড ফর্মুলা। ঠিক আছে সবার? জি স্যার। আরেকটা বিষয় আমরা শিখেছি এর আগেও, কমপ্লিমেন্টারি সেট ছিল, শিখেছিলাম ছোটবেলায়। এবং কমপ্লিমেন্টারি আমরা ইভেন্ট করতে পারি। কমপ্লিমেন্টারি ইভেন্ট হলে তার প্রবাবিলিটি কি হবে। তো কোনো একটা ইভেন্টকে যদি আমরা এ দ্বারা ডিফাইন করি তাহলে এর কমপ্লিমেন্ট কি হবে, এ প্রাইম, তাই না? কোন বই অবশ্য এর মাথার উপরে 12 দেওয়া আছে, কোথাও কোথাও আবার নেগেশন এও দেওয়া আছে। তো যেখানে একটা দিলেই বুঝবেন যে এটা হলো কমপ্লিমেন্টারি সেট অফ কমপ্লিমেন্টারি ইভেন্ট অফ এ। আমাদের এখানে ইভেন্ট, আমরা ইভেন্ট বলতেছি। আমরা ধরে নিলাম আমাদের প্রাইম দেওয়া আছে, বই অবশ্য নেগেশন দেওয়া আছে। তাহলে ইভেন্ট এ যদি হয়, ঘটার প্রবাবিলিটি যদি হয় প্রবাবিলিটি অফ এ, ইভেন্ট এ ঘটবে তার প্রবাবিলিটি যদি হয়, তাহলে ঘটবে না তার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্রাইম। ঠিক আছে? এবং এটা সমান সমান হবে টোটাল প্রবাবিলিটি হলো আমরা 1 একটু আগে বলেছি, টোটাল প্রবাবিলিটি সবসময় 1। 1 থেকে আমাদের ঘটনাটা ঘটবে তার প্রবাবিলিটি বিয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে ঘটনাটা ঘটবে না যদি প্রাইম, মানে যদি ঘটনাটা না ঘটে, তাহলে সমান সমান হচ্ছে কি প্রবাবিলিটি 1 মাইনাস প্রবাবিলিটি অফ ঘটনাটা অকার করবে আর কি। ঠিক আছে? আবার দুইটা মিলেও কিন্তু আমরা একটু আগে বলেছিলাম, দুইটা মিলে কিন্তু প্রবাবিলিটি সবসময় 1ই হবে। তো আমরা যদি ঘটার প্রবাবিলিটি দেওয়া থাকে তাহলে আমরা না ঘটার প্রবাবিলিটি বের করতে পারবো, আর না ঘটার প্রবাবিলিটি দেওয়া থাকলে আবার ঘটার প্রবাবিলিটি বের করতে পারবো। ঠিক আছে? যাক, ঠিক কোনো কথা বলতেছে না, তার মানে সবাই ঠিক মূল্য বুঝতেছে। সো এখন আমরা যে একটা অঙ্ক করতে যাচ্ছি অ্যাকর্ডিং টু দিস ফর্মুলাস। এডিশন রুল আমরা করলাম, পেজ নাম্বার ছিল 153। সো আমরা এক্সারসাইজ 11 করতে যাচ্ছি। আমরা ফর্মুলা গুলো তো মুছে ফেলতে হচ্ছে, নাহলে তো কিছু দেখতে পাচ্ছি না। আপনারা কিন্তু সুন্দরভাবে খাতায় লিখিয়ে, নাহলে কিন্তু
অঙ্ক কিন্তু খুবই সহজ, খুবই ছোট, এই জন্য আপনাদের ফর এক্সাম্পল আমরা 11 নাম্বার করতে যাচ্ছি। 11 নাম্বার বলতেছে the events A and B are mutually exclusive. Suppose probability of A equal to 0.30, probability of B equal to 0.20. Okay, so what is the probability of either A or B occurring, and what is the probability that neither A nor B will happen? So এখানে বলতেছে A এবং B mutually exclusive, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, প্রথমটা নাকি সেকেন্ডটা? প্রথমটা। প্রথমটা। And also probability A হচ্ছে 0.3 and probability B হচ্ছে 0.2. Okay, so what is the probability of either A or B occurring? So A অথবা B ঘটবে, তার probability কত? That means probability of A union B. And also what is the probability that neither A nor B will happen? অর্থাৎ A অথবা B ঘটবে না, কোনটাই ঘটবে না, তার probability কত? অঙ্ক খুবই সহজ, খুবই ছোট, নোটেশন গুলো কিন্তু সঠিকভাবে দিতে হবে। তো আমি এখানেই করতেছি। তো আমাদের 11 নাম্বার। সো হিয়ার কি কি দেওয়া আছে সেটা আমরা লিখি। আমরা সংক্ষেপে লিখবো, বেশি কথার দরকার নেই। সো প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু হচ্ছে কত, হচ্ছে দিয়ে দেওয়া আছে। সো 0.30 and probability of B হচ্ছে 0.20, এটা আমাদের দিয়ে দেওয়া আছে। সো এখন আমাদের বলছে what is the probability of either A or B occurring? So either A means A union B. Okay. So since they are mutually exclusive, so we have to use the first formula, right? So probability of A plus probability. So this is our formula for finding probability of either A or B will happen or not. So এখন আমাদের অ্যাড করে দিলেই হচ্ছে। So 0.30 plus 0.20. So this is equal to 0.5. 0.50. So দেখেন এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে না? ব্লু রানি কোশ্চেন আছে? ব্লু রানি হারাই গেছে। না স্যার, আমার নেটে ভালো লাগছে না। না স্যার, বুঝছি এটুকু। ওকে, ঠিক আছে। এখন বলছে নাইদার এ নর বি উইল হ্যাপেন, তার মানে একটাও ঘটবে না, তার প্রবাবিলিটি কত? সো আমরা নাইদার মানে হচ্ছে প্রাইম, ঠিক আছে। তো সেটা সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে। প্রাইম, প্রাইম মানে হচ্ছে ঘটবে না। তো সেটা সমান আমরা একটু আগে শিখলাম যে ঘটবে না সমান কি প্রবাবিলিটি অফ 1 minus 1 মাইনাস A of B. ঘটবে। So this is equal to B. So এখন 1 minus 0.50. 0. So this is equal to 0.50. ঠিক আছে সবার? জি স্যার। বাট আপনাদের যেহেতু অঙ্ক ছোট, আপনাদের কিন্তু নোটেশন গুলো সঠিকভাবে দিতে হবে। আমি হয়তো আপনাদের কি বলে খাতায় অনেকে পার্শিয়াল মার্কিং করেছে, যেহেতু অনেক বড় বড় ছিল কিছু জিনিস। বাট এখানে যেহেতু ছোট ছোট সাইজের অঙ্ক, ছোট ছোট মার্কসই থাকবে, ভুল হলে কিন্তু জিরো। অনেকে দেখবেন যে ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন দিয়ে ফেলবে, অথবা ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন দিয়ে দিবে, যারা মনোযোগ দিচ্ছে না বা স্ক্রিন এখন দেখতেছে না। সো এখন আপনারা যদি স্ক্রিন দেখতে পারেন তাহলে আপনারা দেখেন 12 নম্বরটা করতে পারেন প্র্যাকটিস, ঠিক আছে। আমি মুছে দিচ্ছি, 12 নম্বরটা আশা করি দেখা যাচ্ছে। যাদের কাছে খাতা কলম আছে তারা প্র্যাকটিস করেন 5 মিনিট সময়।
সো কেউ কি করতেছেন? জি স্যার, জি স্যার। ওয়ান তো ফর্মুলার। স্যার হয়ে গেছে। বলেন কত কত? 0.07। either probability 0.07 আর neither is 0.93. হুম, জি স্যার। আশা করি করতে পারবেন। So, এখন আমরা যাচ্ছি 12, 13 গুলা করিয়েন আপনার 14, 15, 16, 17, 17 নম্বর যাচ্ছে আমরা, ঠিক আছে? এখানে বলছে the probabilities of the event A and B are 0.20 and 0.30 respectively, and the probability that both A and B is occur is 0.15. So what is the probability of either A or B occurring? Okay. So এই মনে রাখতে হবে both টার্মটা যখন থাকবে, this is the both term, so বুঝবেন তখনই এটা হচ্ছে not mutually exclusive। শুনতে পেয়েছেন কি বললাম? জি স্যার। যখন এই বোথ অপশনটা থাকবে তখনই বুঝবেন তারা একসাথে ঘটতেছে, একসাথে ঘটা মানেই তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। ঠিক আছে? মিউচুয়ালি এক্সক্লুসিভ এর বাংলা হচ্ছে পরস্পর বর্জনশীল, অর্থাৎ একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই, পুরোপুরি আলাদা। যখন এই বোথ টার্মটা থাকবে দ্যাট মিন্স দে আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, তাহলে আমরা ইউজ করব কোন ফর্মুলা? সেকেন্ড ফর্মুলা, তাই না? আমরা যদি 17 নম্বর বলি, সেখানে বলতেছে প্রবাবিলিটি অফ, সেখানে দেওয়া আছে কি প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু, মুছে ফেললাম কেন লেখা ছিল আগে। সো 0.20 probability of B, this is equal to 0.30, and probability of A and B দেওয়া আছে, so this is equal to 0.15. Okay. 7 বলছে either A or B occur, so either মানে হচ্ছে আমাদের A union B। So since they are not mutually exclusive, so we have to use the second formula. So probability of A plus probability of B, then minus probability of A and B. Okay, so notation কিন্তু ভালো মতো মনে রাখতে হবে। So now we have to put the values. So 0.20 plus 0.30 minus 0.15, and this is equal to 0.35, right? ঠিক আছে সবার? জি স্যার। তো এখানে শুধু আইদার আইদার করলাম, নাইদার চাইনিজ আমরা নাইদার করতেছি না। ঠিক আছে, সো আমরা পরেরটাতে যাচ্ছি। হ্যাঁ, 18 নাম্বার সেম, 19 নাম্বার আপনারা করবেন, 20 নাম্বারটা আমরা করতেছি। Suppose a student is taking 2 courses, history and math. The probability the students will pass the history course is 0.60, and the probability of passing the math course is 0.70. The probability of passing both is 0.50. That means both term is here, so you have to think that is the not mutually exclusive case, right? So what is the probability of passing at least one? So the probability কত? So আগের মতোই, বাট এখানে কিন্তু বলা নাই এ বলতে কিছু নাই, বি বলতে কিছু। সো আমাদের ইভেন্টটা একটু বলে দিতে হবে কোনটা এ কোনটা বি যদি আমরা বলতে চাই, অথবা আপনারা প্রথম লেটার দিয়ে লিখতে পারেন। আমরা প্রথম লেটার দিয়ে লিখি, সাপোজ 20 নাম্বার। ঠিক আছে, সিলেক্ট event
Event history. So event A সমান সমান history. Okay. অথবা আপনি এও লিখতে পারেন A সমান সমান history. And event M সমান সমান math. আপনি A সমান সমান history আর B সমান সমান math তাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। So এখন আমাদের কি কি দেওয়া আছে? probability of history করবে, তার probability কত? So 0.6 history হচ্ছে 0.60 and probability of math this is equal to 0.70 and both will occur, so probability of A is an M, so এটা হচ্ছে 0.50. So বলছে at least one, at least মানে হচ্ছে either কমপক্ষে একটা ঘটবে অথবা H অথবা M করবে তার probability কত, so probability of H union M যে কোনো একটা করবে তার probability। So আগের মতো আমাদের যেহেতু not mutual exclusive, so we have to use the second formula, so probability of H plus probability of M Okay. minus probability of H H in intersection M. Hmm. So then we have to prove the values, so this is 60, 0.60 plus 0.70 then minus 0.50, 5 so this is equal to 8 0.80. ঠিক আছে? জি স্যার ওকে, বুঝা গেল? নাইরা সুলতানা আছেন ক্লাসে? জি স্যার আছি। কি ঘুমাইতেছেন নাকি? না স্যার আমার জ্বর অনেক স্যার। আচ্ছা অসুস্থ স্যার অনেকও। ঠিক আছে, ওকে, সো বুঝা গেল সবারই। তাহলে এখন আমি আসলে আপনাদের অঙ্ক করতে দিতেছি না আর। তো আপনারা 23-21 নাম্বারটা বাসা করবেন, এটা হচ্ছে তিনটার যে ফর্মুলা আমরা করলাম নট মিউচুয়াল এক্সক্লুসিভ সেটার জন্য করা আছে। এখানে অঙ্ক কিছুই করার নাই, শুধু বের করবেন কোনটার মান কত, ঠিক আছে? এবং এটার অ্যানসার পিছনেও দেওয়া আছে বইয়ের পিছনে, চ্যাপ্টার 5 এর 21 নাম্বার করবেন তাহলেও পাবেন। দেন 22 নাম্বার আমরা এখন যেটা করলাম সেটার মতোই, সো আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা একটু আগে আমাদের যে কমনটা এটা এখানে বলতেছে, আমি একটু বলি ওই বিষয়টা একটু জানতে। The study by the National Park Service revealed that %50 of the vacationers going to the Rocky Mountain region visit Yellowstone Park, and 40% of the visitors they visit Tetons, and 35% visit both. Okay, আগের মতোই এখানে আমাদের আসতেছে নন মিউচুয়াল এক্সক্লুসিভ কেস, তাই না? তো এটা 50% আপনারা যাই ধরেন। এখন যেটা কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ভ্যাকেশনার উইল ভিজিট অ্যাট লিস্ট ওয়ান, সো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করতে হবে আপনাদের। And what is the probability 0.35 করলে, এই যে 0.35 যেহেতু দুই জায়গায় যাচ্ছে সেটা আপনাদের, তার মানে কি আমরা বলতেছিলাম দিস ইজ দ্য জয়েন্ট প্রবাবিলিটি, যে দুই জায়গায় ঘটতেছে বোথ টার্ম, সো দিস ইজ যে টার্মটা আমাদের আসবে সেটাকে আমরা বলবো জয়েন্ট প্রবাবিলিটি। এটার নাম কি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি 35 কল জয়েন্ট প্রবাবিলিটি। জয়েন্ট মানে হচ্ছে কি দুইটাই একসাথে ঘটবে। দেখা গেল যে আপনি বললেন যে ঠিক আছে তুমি ভার্সিটিতে যাও আমি ভার্সিটিতে যাব, তাহলে আমরা দুইজনকেই ভার্সিটিতে পাবো, যে দুইজনকে পাওয়ার চান্স কত, যদি দুইজনই আসে তাহলেই তো বোধ হবে না, আসলে তো একজন আসলেও কোনোদিন মানে রহিম আসলেও বোধ হবে না, আবার করিম আসলেও বোধ হবে। যদি রহিম করিম একসাথে ভার্সিটিতে থাকে তাহলে আমরা বলতে পারি যে দুইজনই ভার্সিটিতে ছিল, both are present at university। এই জন্য এই টার্মটাকে বলা আছে জয়েন্ট প্রবাবিলিটি। আর দ্য ইভেন্টস মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ এক্সক্লুসিভ কি হবে, কারণ তাদের জয়েন্ট প্রবাবিলিটি আছে, জয়েন্ট প্রবাবিলিটি থাকলে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না।
যেটা হবে এক্সপ্লেনেশন, যে they have both, না they have joint probability, that's why the events are not mutually exclusive. ঠিক আছে, জয়েন্ট প্রবাবিলিটি ডেফিনিশন যদি আমরা যে এক পেজ উপরে গেলেই পেয়ে যাবো জয়েন্ট প্রবাবিলিটি, the probability that measures the likelihood two or more events will occur বা happen concurrently, যদি একই সময় দুইটা ইভেন্ট ঘটে সেটাকে বলা জয়েন্ট, বা এই যে মাঝখানে যে হলুদ পোর্শনটা সেটাই হলো জয়েন্ট ইভেন্ট, এবং তার প্রবাবিলিটি হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। ঠিক আছে সবার? জি স্যার। আচ্ছা, এখানে একটা আমাদের এক্সাম্পল আছে, কার্ডের এক্সাম্পল। আপনারা সবাই কি কার্ড টার্ড খেলতে পারেন? চিনেন? জি স্যার। কার্ড মনে হচ্ছে তাস। কেউ পারে না, এবার ঠিক আছে, তাহলে বাদ। জি স্যার পারি তো স্যার, না অনেকে পারে। অনেকেই পারে অনেকেই পারে না। সো যাই হোক, আমাদের কাছে নরমালি কার্ড থেকে প্রবাবিলিটি জন্ম হয়েছে, সেই জন্য কার্ড একটা নাম করলে তো ভালো হয়। সো মনে করেন এই যে আমাদের কার্ড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ কার্ড চুজেন এট র্যান্ডম ফ্রম এ স্ট্যান্ডার্ড ডেক অফ কার্ডস উইল বি আইদার কিং অর আ হার্ট। অর্থাৎ নরমালি আমরা জানি কার্ড থাকে আমাদের 52টা, তো 52টা কার্ড থেকে বলতেছে একটা কার্ড যদি নেওয়া হয় সেই কার্ডটা কিং হবে অথবা হার্ট হবে, তার প্রবাবিলিটি কত সেটা আমাদের বের করতে হবে। যারা কার্ড চিনে তারা জানে আমাদের টোটাল কার্ড কতগুলো থাকে। টোটাল কার্ডস 52 কার্ড। টোটাল কার্ডস হলো আমাদের 52টা। ওকে, তার মধ্যে আবার 4টা শর্ট থাকে। শর্ট 4টা শর্ট থাকলে একটাকে নাম হচ্ছে, একটার নাম হার্ট, একটার নাম স্প্রেড, একটার নাম হচ্ছে ক্লাবস, আর একটার নাম হলো ডাইস। ঠিক আছে, এবং প্রতি শর্টে থাকে 13টা করে কার্ড, 4 13 52, তাই না? এবং এই 4টা কি বলে, প্রতি শর্টের মধ্যে আবার কালার আছে, রেড এবং হার্ড এবং ডাইস হচ্ছে রেড কালার, ক্লাব এন্ড স্প্রেড হচ্ছে ব্ল্যাক কালার। এবং প্রতি শর্টে আবার 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আছে কার্ড, একটাকে আবার টেক্কা বলা হয়। এবং 10 তারপরে হচ্ছে 3টা আছে, ঠিক আছে, কিং কুইন এন্ড জ্যাক, জোকার যেটাই বলেন। এই 3টা আবার আলাদা থাকে, যে সিরিয়াল থাকে না। এখন আমাদের যে টোটাল কার্ড 13, সেখান থেকে আমাদের বলছি কিং এবং হার্ট হবে তার প্রবাবিলিটি কত। সো আমাদের হার্ট থাকে কতগুলা, হার্ট থাকে আমাদের 13 কার্ডস, এন্ড কিং থাকে আমাদের কতগুলা, প্রতি ছোড়ে একটা করে কিং থাকে। সো কিং হলো আমাদের 4, রাইট? এখন বলতেছে, এখন কিন্তু আমাদের দেখতে হবে যে এটা আসলে মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে নাকি এক্সক্লুসিভ হবে না। এখন আপনারা চিন্তা করেন যে হার্টের মধ্যে কোনো কিং থাকে কিনা। থাকে থাকে, তার মানে এটা কমন থাকে, তাই না? যে সে দুই জায়গায় আছে, হার্টের মধ্যে আছে আবার কিং এর মধ্যে আছে। কিং এর মধ্যে আছে, তার মানে সে একটা বিষয় আবার এক্সট্রা হয়ে গেল। সো ওটা মনে রাখতে হবে যে দুটোর মধ্যে আছে কিনা। সো আমরা যদি এখন প্রবাবিলিটি বের করি, সাপোজ প্রবাবিলিটি অফ, আচ্ছা আপনি যদি লিখতে চান লিখতে পারেন যে সাপোজ হার্ট এন্ড কিং, ঠিক আছে, হার্ট এবং কিং এরকম কার্ড আছে একটা, হার্ট এন্ড কিং, এরকম কার্ড আছে আমাদের একটা। এরকম কিন্তু হার্ট এবং কিং আছে, হার্ট এবং কুইন আছে, হার্ট এবং, তাই না, সবগুলাই এটা করে আছে। এখন আমরা যদি ধরি হার্ট কি এইচ, আমি এখানে লিখতেছি না, সংক্ষেপে আমি লিখতেছি। সো প্রবাবিলিটি অফ হার্ট, তাহলে আমাদের হার্ট হওয়ার প্রবাবিলিটি কত? 13 হার্ট আছে, টোটাল আছে আমাদের 52। আমাদের কিং আছে টোটাল 4, so 4 divided by 52, so this is the probability of
কিং। দেন লাস্টলি যেটা হচ্ছে আমাদের হার্ড এবং কিং আছে এরকম কয়টা, হার্ড এন্ড কিং এরকম আছে টোটাল একটা, and divided by 52. ওকে, এখন আমাদের একটা কার্ড নেওয়া হলো, সেটা হার্ড অথবা কিং হবে, তার প্রবাবিলিটি কত? So probability of hard or king. So probability of hard plus probability of king minus probability of hard and king. Okay, so then put the values. So probability of hard is 50, 30 by 52. Plus 4 by 52 minus 1 by 52. So then 16 by 52. Then 0.3077. ঠিক আছে? জি স্যার। সো আপনারা কার্ডের বিভিন্ন কম্বিনেশন, আমরা হার্ড এবং কিং বললাম, আপনারা হার্ড এবং কুইন করতে পারেন, রেড অথবা ব্ল্যাক করতে পারেন, সব প্র্যাকটিস করবেন। ওকে, সো আমি মুছে দিলাম। এবারে যেটা সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, ঠিক আছে? Conditional probability. So conditional probability is the probability of a particular event occurring given that another event has occurred. Conditional মানে হচ্ছে একটা ঘটনা ঘটবে যেখানে অবশ্যই অন্য ঘটনাটা আগে ঘটে গেছে তার উপর ডিপেন্ড, ঠিক আছে? মনে করেন যে আগামীকাল আপনি ভার্সিটি আসবেন, সেটা ডিপেন্ড করতেছে আপনার ক্লাস হবে কিনা তার উপরে। ক্লাস হলে আপনি ভার্সিটি আসবেন, ক্লাস না হলে আসবেন না। আপনাকে যদি আজকে বলে দেওয়া যায় আপনার ক্লাস হবে না, তাহলে আপনি স্বাভাবিকভাবে ক্লাসে আর আসবেন না। অনেকে আসবেন আর কি, যার দরকার সেই আসবে, দরকারের উপর ডিপেন্ড করতেছে। সিমিলারলি কন্ডিশন এটাই যে ওই ইভেন্টটা যদি ঘটে তাহলেই আপনি হয়তো না। অনেকে কন্ডিশন এরকম দেয় না যে ঠিক আছে তুমি যদি ভার্সিটি যাও তাহলে আমি যাবো, তার মানে যাকে বলা আছে তাকে আগে ভার্সিটি আসতে হবে, তাহলেই সে ভার্সিটিতে আসবে, ঠিক আছে? তো এরকম আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি আছে পার্টিকুলার ইভেন্ট অকারিং গিভেন দ্যাট অ্যানাদার ইভেন্ট হ্যাজ অকার্ড, যেখানে অন্য একটা ঘটনা আগে ঘটে গেছে। তো কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলাটা এরকম, যদি আমাদের ঘটনাটা হয় বি, তাহলে বি ঘটনাটা ঘটবে গিভেন দ্যাট এ আগে ঘটে গেছে, সেটা সমান হচ্ছে probability of A and B and divided by probability of S. এটা নরমালি আছে আমাদের কন্ডিশন প্রবাবিলিটির ফর্মুলা, যে বি ঘটনাটা কখন ঘটবে, যদি probability of A ঘটনাটা ঘটে যায় তার প্রবাবিলিটি, এবং সাথে হচ্ছে যে নরমালি A and B এর মধ্যে কতটুকু ক্লোজনেস আছে তার উপর ডিপেন্ড করে। যেমন আপনার বান্ধবী মনে করেন ভার্সিটিতে আসবে, সে হলো বি, এবং আপনি হলেন এ, তাহলে আপনি আসার উপর ডিপেন্ড করতেছে আপনার বান্ধবী আসবে কিনা, এবং সেটা কতটুকু ক্লোজ সেটা হচ্ছে এ এন্ড বি সেটা বোঝাচ্ছে। যদি আপনার অনেক বেশি ক্লোজ হয় তাহলে আপনি ডাকলে আপনার বান্ধবী আসতে পারে, বন্ধু আসতে পারে, আর যদি ক্লোজ না হন তাহলে আপনি ডাকলেও আসতে পারে, না আসতে পারে।
স্যার এটা হলো আমাদের কন্ডিশনাল প্রপার্টি, বাট আমরা কন্ডিশনাল প্রপার্টিতে যেটা করবো সেটা হচ্ছে যে দুইটা ইভেন্ট একসাথে ঘটবে তার প্রপার্টি বের করবো। তো এটাকে যদি আমরা কি বলে বজ্র গুণন করি তাহলে দেখবেন আমাদের এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। সো দেন এটা বজ্র গুণ হলে এটা গুণ হবে, আর এই টার্মটা একদিকে থাকবে। সো আমরা এটাকে আগে লিখতেছি এই জন্য প্রবাবিলিটি অফ এ এন্ড বি সমান প্রবাবিলিটি অফ এ এন্ড প্রবাবিলিটি অফ বি গিভেন। ওকে, সেই হলো আমাদের কন্ডিশনাল প্রপার্টি থেকে আমরা এই রুলস হলো জেনারেল রুলস অফ মাল্টিপ্লিকেশনে যাচ্ছি। অর্থাৎ দুইটা ঘটনা একসাথে ঘটবে তার প্রবাবিলিটি, সেটার সমাধান হচ্ছে কি তার প্রথম ঘটনাটা ঘটতে হবে, তাহলে ঘটনাটা ঘটবে এবং দুটো মাল্টিপ্লিকেশন করলে যাদেরকে আমরা একসাথে বের করতে পারবো। ঠিক আছে, আমি এটাকে একটু এক্সটেন্ড করবো, সেই জন্য আমি সংজ্ঞা পেজে চলে আসছি। দুইটা ঘটনা যদি প্রবাবিলিটি এ এন্ড বি হয় তাহলে আমাদের কোন কি বলে রুলস অফ মাল্টিপ্লিকেশন, দুইটা ঘটনা একসাথেই অকার করবে তার প্রবাবিলিটি সমান হচ্ছে কি প্রথমটা ইনটু দ্বিতীয়টা, যেখানে কন্ডিশন থাকবে অবশ্যই প্রথমটাকে আমি আসতে হবে। ঠিক আছে, আর এই আমি যে দাগটা দিই সেটা কিন্তু ভাগ না, হ্যাঁ এটা কিন্তু স্ট্রেট লাইন হবে। আপনারা মনে রাখবেন, আমাদের একটু বাঁকা করে লিখতে কিন্তু বাঁকা দেখা যাচ্ছে, আর এই লাইনটা কিন্তু স্ট্রেট লাইন হবে। আপনার বইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম স্ট্রেট লাইন, এটা কিন্তু ভাগ না, দেখা যাচ্ছে। এটাকে বলে গিভেন সিম্বল, অর্থাৎ এটার উপর বেস করে বি ঘটবে। তাহলে আমাদের দুইটা হলে এরকম, আমরা যদি তিনটা হয় ইভেন্ট হয় তাহলে আমাদের কি হবে দেখেন, শুধু এক্সটেন্ড হয়ে যাবে। সেটা মনে করেন দুইটার জন্য এখন যদি আমাদের ইভেন্ট তিনটা হয়ে থাকে, তাহলে প্রবাবিলিটি অফ এ এন্ড প্রবাবিলিটি অফ বি এন্ড প্রবাবিলিটি অফ সি, তিনটা ইভেন্ট একসাথে ঘটবে। সেটা সমান হচ্ছে কি প্রথমে প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ এ কে আগে করতে হবে, তাহলেই বি ঘটবে। সো বি গিভেন এ। আর 3 নম্বরে সি কখন ঘটবে, সি তখনই ঘটবে যখন গিভেন এ এবং বি আগে ঘটবে। ঠিক আছে, সো এ আগে আসলে বি আসবে, এ এবং বি আসলে তারপরে সি আসবে। আমার হাতের লেখা কি বোঝা যাচ্ছে? শেষ দিকটা একটু ইয়া হয়ে গেছে। হ্যাঁ, ওই স্যার সি আর ব্র্যাকেট একসঙ্গে হয়ে গেছে তো। এখন তো বুঝতে পারতেছেন সি এটা। জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ সি গিভেন এ এন্ড বি, অর্থাৎ এ এন্ড বি কে আগে করতে হবে। তারপর আমরা যদি চারটে ইভেন্ট ধরি, সো ফর এক্সাম্পল এ বি এন্ড সি, সো আমাদের এক্সটেন্ড এভাবে হতে থাকবে এ এন্ড বি এন্ড সি এন্ড ডি। আর যদি ইভেন্ট চারটা হয়ে থাকে লাগের মতোই আমাদের এক্সটেন্ড হবে পরের ধাপে। সো প্রবাবিলিটি অফ এ into probability of B given A into probability of C given A and B, and lastly যেটা আছে probability of D given, যেখানে A, B এবং C তিনজনকেই আসতে হবে। ঠিক আছে, তাহলে D given এরকম আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে চারটার জায়গায় পাঁচটা যদি হয় তাহলে এভাবে আমাদের আসতে একটা একটা করে এক্সটেন্ড হতে থাকবে। ঠিক আছে, জি স্যার। এখন আমরা অঙ্কে যাচ্ছি একটা। ভিডিও দেখে লিখে নিয়েন। ঠিক আছে, আমি মুছে দিলাম। সেখানে একটা এক্সাম্পল আছে, সেটা আমরা এখন করি আগে। ঠিক আছে, যে golfer has 12 golf shots in his closet
Suppose 9 of these shirts are white and the others are blue. He gets dressed in the dark, so he just grabs a shirt and puts it on. He plays golf 2 days in a row and does not do laundry. So what is the likelihood both shirts selected are white? এর মানে হচ্ছে যে একজন গলফারের 12টা শার্ট আছে তার ক্লোসেট বা আলমারির মধ্যে, এখন তাদের মধ্যে 9টা হচ্ছে হোয়াইট সাদা। এবং বাকি 3টা হচ্ছে ব্লু। যেটা কন্ডিশন বা যেটা বলতেছে সে অন্ধকারে ড্রেস পরে তারপরে গলফ খেলতে যায়। এইভাবে সে 2 দিন অন্ধকারে ড্রেস পরছে এবং does not do laundry করে নাই, laundry না করে সে গলফ খেলতে গেছে। So what is the probability that both shirts selected হয়? দুইটাই যে সাদা হবে তার probability কত? তো এখন বাংলাদেশের লন্ড্রি আর ওই সাপোজ আমেরিকা লন্ড্রির মধ্যে একটু পার্থক্য আছে। আমরা তো লন্ড্রিতে দিলে নিয়ে না আসা পর্যন্ত তার হয় না, তাই না? কিন্তু আমেরিকায় কিন্তু এরকম না, ওরা ওয়াশিং মেশিন অনেক উন্নত, যেখানে কি করে যদি ওয়াশিং মেশিনে দিয়ে দেয় সে ওয়াশিং মেশিনেই আবার কাপড় ধোয়া হয়ে যায়, শুকানো হয়ে যায় এবং ইস্ত্রি হয়ে সেটা আবার মনে করেন যে সামনে চলে আসে এবং সেটা অটোমেটিক্যালি আমরা, আমাদের মতো তারা অলস না, সাপোজ টেবিলে পড়ে থাকলে আমরা দেখে ফেলাই দিয়ে চলে যাই বন্ধ করছে, তারা হচ্ছে যে টেবিলে আসা মানে হচ্ছে সেটা অটোমেটিক্যালি নিজ দায়িত্বে ক্লোজ সেটা রেখে দেয়। এটাই বলতেছে সো এভাবে করছে কি প্রথম দিন সে গল্ফ খেলছে অন্ধকারে শার্ট পুরা মানে ধরে নেন সে অন্ধকারে পরে শার্ট খেলা সে গল্ফ খেলে সেই শার্টটা সে এক জায়গায় রেখে দিয়েছে, মানে অন্য কোথাও ওই লন্ড্রি বাদে অন্য কোথাও অর্থাৎ ওয়াশিং মেশিন বাদে অন্য কোথাও রেখে দিয়েছে। আবার পরের দিন আবার সে আবার ড্রেস পরে আবার গল্ফ খেলে সেটা আবার রেখে দিয়েছে। ওকে, আপনার ধোয়াধুয়ি করা হয় নাই। যেমন বলতেছে 2টা শার্টই সাদা হবে তার প্রবাবিলিটি কত? সো প্রথমটা যদি সাদা হয় পরেরটা যদি সাদা হয় তাহলেই তো 2টা শার্ট সাদা হবে। এখন প্রথমটা যদি ব্লু হয় পরেরটা সাদা হলে কি 2টা শার্ট সাদা হবে? না। তাহলে প্রথমটাকে অবশ্যই সাদা হতে হবে, আবার সেকেন্ডটা যদি সাদা হয় তাহলেই 2টা শার্ট সাদা হবে। প্রথমটা সাদা পরেরটা ব্লু অথবা প্রথমটা ব্লু পরেরটা সাদা হলে কিন্তু আর 2টা শার্ট সাদা হচ্ছে না। তবে অবশ্যই প্রথমটাকে সাদা হতে হবে, তা না হলে তার চান্সই নেই। অঙ্ক খুবই সহজ, ঠিক আছে, আমাদের ফর্মুলা আমরা এক্সটেন্ড করলেই হয়ে যাবে। এগুলো আমরা এখানে লিখতেছি। For example, let event W equal to a white shirt. And event B equal to blue shirt. Okay. So আমাদের কিন্তু হোয়াইট শার্ট বের করার প্রবাবিলিটি বের করতে বলছে। আমরা চাইলেই A and B এভাবে লিখতে পারি। যেহেতু আমাদের হোয়াইট শার্ট সেই জন্য আমরা হোয়াইট শার্টকে 1 2 3 দিয়ে হোয়াইট W1 W2 W3 মানে বোঝাবো 1 2 এভাবে একটা শার্ট, ঠিক আছে, হোয়াইট শার্ট। সো দেখেন আমাদের প্রবাবিলিটি অফ দুইটাই সাদা, সো প্রথমটা সাদা এন্ড দ্বিতীয়টা সাদা। আচ্ছা আমরা শার্টের সংখ্যাগুলো লিখলাম না, আমরা লিখে রাখতে পারি। হিয়ার আমাদের টোটাল শার্ট কত? হ্যাঁ, হিয়ার টোটাল শার্ট equal to 12 and white shirt equal to 9 and blue shirt, ঠিক আছে, এগুলো আমরা আগেও লিখে রাখতে পারি। এখন দেখেন আমাদের ফর্মুলা কি, প্রবাবিলিটি অফ W1 and W2, দ্যাট মিন্স A and B মনে করতে হবে, মানে আমরা যদি হোয়াইট শার্ট এজন্য আমরা W1 প্রথমটা W1 পরেরটা W2 এভাবে ধরতেছি। তাহলে আমরা সবই হোয়াইট বুঝলাম, A and B বুঝলে তো বুঝবো না কোনটা হোয়াইট আর কোনটা ব্লু। তাহলে আমাদের ফর্মুলা কি, প্রবাবিলিটি অফ A and B, সো
প্রথমটা ডাব্লিউ হতে হবে, তাই না? প্রথমটা হোয়াইট হতে হবে, দেন ইনটু পরেরটা হোয়াইট হবে, যেখানে প্রথমটা হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, সেখানে আমাদের এ এন্ড বি ছিল, সো আমরা এখানে W1 এন্ড W2 লিখলাম। দেখেন ফর্মুলা ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, W1 এন্ড W2। তো এটা থেকে আমরা কি বলে সাদা পেজ নেই, তাহলে একটু দেখা যাবে ভালো। তাহলে এখন দেখেন আমাদের প্রথম শার্টটা যে হোয়াইট হয়ে তার প্রবাবিলিটি কত হবে? নাইন বাই 12। 9/12। ওকে, সো আমাদের টোটাল হোয়াইট শার্ট আছে 9টা, আর টোটাল ব্লু এন্ড হোয়াইট মিলে আছে 12টা, রাইট? দেন ইনটু, এখন কি করছে, প্রথমটা পড়ার পর কি করছে, সে এক জায়গায় রেখে দিয়েছে, তাই না? তাহলে এখন আমাদের সে তো হোয়াইট শার্টই পড়তেছে, না হলে তার দুইটা হোয়াইট হবে না। সো হোয়াইট শার্ট একটা ফেলাই দিল, তার কটা থাকলো হোয়াইট শার্ট? 8টা। সো হোয়াইট শার্ট হলো আমাদের সেকেন্ড হলো হোয়াইট, সো 8টা। টোটাল শার্ট কটা থাকছে? 12টা। 12টা থাকবে, ফেলাই দিলাম একটা হোয়াইট শার্ট। ও 11টা তাহলে। হ্যাঁ, সো 11টা থাকলো। তাহলে এই হলো আমাদের পরের শার্টটা হোয়াইট হবে, তার প্রবাবিলিটি আমরা পেয়ে গেলাম। সো এখন যদি আমরা দুইটা মাল্টিপ্লাই করি, তাহলে এই বোথ শার্টই সাদা হবে, তার প্রবাবিলিটি আমরা পেয়ে যাবো। তো এখন দেখেন এখানে কারো কোনো কোশ্চেন আছে নাকি? কোশ্চেন হচ্ছে যে 9/12টা কেমনে হলো, এটা একটু বুঝান, বুঝতে পারি নাই স্যার। আমাদের হোয়াইট শার্ট কয়টা আছে? হোয়াইট শার্ট আছে 9টা, হ্যাঁ, টোটাল কয়টা আছে? টোটাল 12টা। হ্যাঁ, তো প্রথম শার্টটা তো হোয়াইট, তাই না? প্রথম শার্ট তো সবগুলো এটা কি ওই শার্টই যে আছে। PW1 এর মান 9/12? হ্যাঁ, প্রথম শার্টটা হোয়াইট হবে, তার প্রবাবিলিটি কত? প্রথম শার্ট, তাহলে আমাদের প্রথম শার্ট আছে টোটাল হোয়াইট 9টা, আর টোটাল হচ্ছে 12টা, সো এই জন্য 9/12। ঠিক আছে, এরপরে কি হচ্ছে কি, একটা শার্ট পরার পরে সেই শার্ট কি করে দিয়েছে তারা? ফেলে দিছে। হ্যাঁ, ফেলে রাখছে, মানে ওয়াশিং মেশিনে দেয় নাই, জি। সো ওয়াশ করার কোনো চান্স নাই, তাই না? তো তারপরে সেখান থেকে সে তুলছে বা যাই হোক, হ্যাঁ, এরপরে থাকলো আমাদের হোয়াইট শার্ট থাকলো আর 8টা, হ্যাঁ। টোটাল থাকলো 11টা। সো 8/11। ঠিক আছে সবার? ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের দুইটা শার্টই সাদা হবে, তার প্রবাবিলিটি আমরা পেয়ে গেলাম, তাই না? এখন যদি বলে সিমিলারলি এভাবে সে 3 দিন সেভাবে গেম খেলছে, তাহলে আমাদের কি হবে, 3টা শার্ট সাদা হবে, তার প্রবাবিলিটি কত? তাহলে আমরা কি করব, আমাদের ফর্মুলাটাকে এক্সটেন্ড করব। সো probability of W1, probability of W2 and probability of W3. ওকে, তাহলে ফর্মুলা আমাদের এক্সটেন্ড হবে probability of W1 into probability of W2 given W1 into probability of W3 given W1 and W2. তাহলে আগের মতোই আমাদের প্রথম শার্ট হোয়াইট, সো ডিভাইডেড বাই 12, দেন পরের শার্ট হলো আমাদের হোয়াইট, সো 8/11, তারপরটা কত হবে? তারপর একটা 7 10। হ্যাঁ, এখন আছে 7টা সাদা শার্ট ডিভাইডেড বাই 10। টোটাল শার্ট হচ্ছে 10। সো এটা গুণ করলে কত হয় দেখি। 6/11। না, 6/11 তো কোনো কাজ নাই আমাদের, কাটাকাটি করে বলতেছেন। 0.38।
এবার 21/55 হ্যাঁ 21/55 আপনারা দশমিকে লিখবেন, ঠিক আছে? যেহেতু প্রবাবিলিটি না, সো প্রবাবিলিটি মানে কি 0 1 1 এর মাঝেই রাখবেন। 0.38 সো 0 পয়েন্ট, এটা আসে কত 38। আর প্রথমটা মনে আসছিল 0.54। 54 তাহলে বুঝা গেল সবার? হ্যাঁ, বুঝেন না এমন কেউ আছেন বলেন। ওকে, সবাই বুঝতে পেরেছেন, দ্যাটস ভেরি গুড। সো এখন আপনারা বের করেন যে চারটা শার্ট যদি সেভাবে পরে তাহলে চারটা শার্টই সাদা হবে, তার প্রবাবিলিটি কত? এবং এভাবে যদি সে এভাবে খেলতে থাকে তাহলে তিনটা শার্ট ব্লু হবে, তার প্রবাবিলিটি কত? শুনতে পেয়েছেন সবাই? প্রথমে বের করেন চারটা শার্টই হোয়াইট হবে, তার প্রবাবিলিটি কত? জি স্যার তারপরে বের করেন তিনটা শার্ট ব্লু হবে, তার প্রবাবিলিটি কত? ঠিক আছে, জি স্যার। করেন। ঠিক আছে, 5 মিনিট সময়। এখানেই ডাটা দিয়ে দেওয়া আছে, সো চেঞ্জ করার কোনো এখানেই আছে, সব কিছু দেওয়া, সব আমি স্ক্রিনে থাকলো। স্যার হ্যালো স্যার $0.25
জুয়েল আছো? হ্যাঁ আছে। হোয়াইট শার্ট ওটা কত বেড়েছে? 0.25 না? হ্যাঁ আর ওই যে ব্লু শার্টের যদি 0.0045। মানে শার্ট কয়টা ধরছো? মানে B1 B2 ধরে করছো না? তিনটা শার্ট না, তিনটা বের করতে বলছে। তিনটা ধরে করলে B1 B2 B3 তাই না? হুম তাহলে 3/12 ইন্টু 2/12 ইন্টু 1/12 এরকম না? 2/11 ও 1/12। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে তো আবার কমে যাবে একটা তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, 2/11 আর 1/10 না? হ্যাঁ ধন্যবাদ। 11 আর এখানে আছে 10। আচ্ছা আচ্ছা, তাহলে 0.0045 তাই না? হ্যাঁ কি হয়েছে আপনাদের? কেউ কোনো কথা বলতেছে না? জি স্যার, করছি তো। বলেন, কার কত আসছে? সবার স্যার, মিলছে? জি স্যার মিলছে। হোয়াইট শার্ট 0.25 আর আপনার ব্লু শার্ট ওটা হচ্ছে 0.045। ওকে, ঠিক আছে তাহলে শোনায়। তারপরে আমরা চলে যাচ্ছি যেটা আপনারা একটা প্র্যাকটিস করবেন বাসায়। ঠিক আছে, এই যে এখানে একটা এক্সারসাইজ আছে, এটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, পেজ নাম্বার 162। হ্যাঁ, কোনটা স্যার? এই যে আমি যেটা দিলাম এটা স্যার? জি 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 স্যার, স্যার জি জি স্যার। ঠিক আছে, সেটা এটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে সবাই? জি স্যার। স্যার সেম ম্যাথ না? হ্যাঁ, সেম ম্যাথই। আগে যেগুলো করে আসবেন তাহলেই বুঝবেন সেম ম্যাথই। হ্যাঁ, একই। জি স্যার। তো এই পর্যন্ত আজকে স্যার পড়াশোনা থাক। ঠিক আছে, প্রথম দিকে ক্লাস করতে পারিনি তো স্যার, রেকর্ডিংটা প্রথম দিন তাহলে তো হয়ে দিয়ে গেল। দিন। আচ্ছা, আজকে না, আগে। আজকে ক্লাস। আর ভিডিও হয়ে গেছে না, সো ভিডিও আপনার রেকর্ড দেখে পড়বেন। হ্যাঁ, আর না বুঝলে আচ্ছা আমাকে ফোন দিয়েন। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা আজকে ভিডিও দেখেন, কালকে যদি ক্যাম্পাসে আসেন সন্ধ্যার সময় আমার সাথে ব্যবহার করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে, আমার আবার মিটিং আছে 8:30 আর কি। মানে শুরু হয়ে গেছে, 8টায় ছিল। স্যার, ঠিক আছে, বলেন। স্যার দেখলাম যে স্যার স্কুল নাকি বন্ধ করে দিয়েছে, আমাদের ভার্সিটিও কি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে? এগুলো আমি জানি না। হ্যাঁ, আচ্ছা, যখন হবে তখন তো জানবেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। ওকে।
তাহলে আজকে এই পর্যন্ত আছে স্যার, ক্লাস শেষ। ওকে, হ্যাঁ? নাম আল্লাহ হাফেজ। প্রেজেন্ট আমি বলছি না, প্রেজেন্ট আমি প্রেজেন্ট সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। জি স্যার, স্যার রেফারেন্স কমাই দিব স্যার, তাহলে কয়টা বই রাখবো স্যার?